হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা শ্রী মায়াপুর ধামে। আমরা প্রতিদিন আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কৃষ্ণ ভাবনাময় আলোচনাগুলি ধারাবাহিকভাবে শ্রবণ করাচ্ছি। তো তার মধ্যে একটা পর্ব হচ্ছে আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম বা কৃষ্ণ ভক্তের জীবন কাহিনী। এই এপিসোড বা এই পর্বগুলিতে আমরা বিভিন্ন ভক্তের কাছ থেকে শ্রবণ করছি। আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি পরম পূজ্যপাদ শ্রীপাদ মুকুন্দ প্রভুকে। হরে কৃষ্ণ। তো প্রভুর সম্বন্ধে আমি কিছু ওনার মুখ থেকেই শুনবো। উনি দীর্ঘদিন ধরে আছেন ভক্তিতে, ভক্তি অনুশীলন করছেন এবং উনি দেশ বিদেশে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। অনেক পুরনো। প্রভু এমন সময় থেকে ভক্তি যখন আমাদের জন্মও হয়নি, আমাদের জন্মের আগে থেকে প্রভু কৃষ্ণ ভক্তিতে আছেন, প্রচার করছেন। এবং প্রভুর আরেকটি বিশেষ পরিচয় যে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, যার বপু সঙ্গ থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। তো মহারাজ মায়াপুরেই দীর্ঘদিন ধরে ছিলেন, সেবা করেছেন। মহারাজের কথা তো আশা করি সবাই জানেন। তো মহারাজের কনিষ্ঠ ভ্রাতা, হ্যাঁ, কনিষ্ঠ অনুজ ভ্রাতা। তো ওনারা দুই ভাই উজ্জ্বল দৃষ্টান্ত কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য। তা আমরা আজকে প্রভুর কাছ থেকে শুনবো, কিছুটা মহারাজের সম্বন্ধেও শুনবো। উনার সাথে দুজনের, যেহেতু মহারাজকে আমরা পাচ্ছেন এখন, মহারাজের কথা শুনতে পারবো। তো মহারাজেরও বাল্যকাল, ওনাদের বাল্যকালে কেমন কাটলো, কোথায় কি সমস্ত কথা আমরা কিছু প্রভুর কাছ থেকে শোনার চেষ্টা করবো। প্রভু, আমাদেরকে যদি আপনি কৃপা পরবশ হয়ে শোনান। নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেস্তায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনে ইতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রামতারিণে নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেস্তায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিন ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি সর্বপ্রথমে ইসকন বাংলা ইউটিউব চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো প্রভু অলরেডি বললেন আমার নাম মুকুন্দ দাস। উনি প্রশ্ন করলেন যে আমি কিভাবে ইসকনে ভক্ত হলাম। এটা বিশেষ করে প্রত্যেকটা ভক্তের জন্য জানা উচিত যে ভক্তি জীবনে যখন কেউ আসে, শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে তো উল্লেখ করা হচ্ছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অর্থাৎ প্রতিটি জীব বিভিন্ন ব্রহ্মাণ্ডে ঘুরছে। তো ভাগ্যক্রমে বহু বহু জন্মের স্বীকৃতির ফলে একজন গুরু গৌরাঙ্গের সান্নিধ্য লাভ করে। তো আমার নিজের ব্যক্তিগত জীবন, তখন জন্ম হয়নি, তখন আমার কাকামশাই, যে তখন ওনার বয়স মাত্র 18, তো উনি বাড়ির থেকে চলে আসেন। আমার দাদুমশাই বিয়ের ব্যবস্থা করছিলেন, বাড়ির থেকে এসে উনি মায়াপুর ধামে এসে মাধব মহারাজের আশ্রমে মাধব মহারাজের আশ্রয় গ্রহণ করেন, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। সেই কালে ইসকন স্থাপন হয়নি, ইসকন শুরু হয়নি, প্রভুপাদ মুভমেন্ট শুরু করেননি। তখন আমার জন্ম হয়নি, যেহেতু আমি বললাম। তো তখন থেকে আমার জন্ম হয়েছে, তখন থেকে আমি কিছু সাধু সঙ্গ পাচ্ছি। অর্থাৎ গৌড়ীয় মঠের ভক্তরা প্রতি বছর গৌর পূর্ণিমার সময় গ্রামে গ্রামে ভিক্ষা করেন, অর্থাৎ গৌর পূর্ণিমার জন্য কালেকশন করেন। এবং ঠিক গৌর পূর্ণিমার ঠিক প্রাক্কালে তারা এসে সমস্ত ভক্ত গ্রামবাসীদের জিজ্ঞেস করেন যদি কেউ তীর্থযাত্রী আসতে চায় মায়াপুর ধামে, তারা ব্যবস্থা করতেন এবং তীর্থযাত্রী নিয়ে আসতেন, গৌর পূর্ণিমা উৎসব যাপন হতো। তো আমার পিতা উনি মারা যান
আমার বয়স তখন মাত্র 9 এবং প্রভু অলরেডি বললেন যে আমার দাদা ভক্তি নিত্যানন্দ মহারাজ, ওনার বয়স ছিল তখন 14। তো কাকামশাই প্রতি বছর যে আমাদের বাড়িতে গিয়ে 1 মাস ধরে থাকতেন এবং তাদের কাছে আমরা সন্ধ্যার সময় হরিনাম কীর্তন শুনতাম এবং বিভিন্ন স্লাইড শোর মাধ্যমে মহাপুর লীলা এবং কৃষ্ণের লীলা শ্রবণ করতাম। তো এইভাবে কিছু মানে সাধু সঙ্গের প্রভাবে বৈষ্ণবদের ওপর যে বৈষ্ণবের যে একটা আস্থা, সেটা আস্তে আস্তে জন্মায় এবং যেহেতু নিজের রক্তের কাকামশাই, সেই জন্য আরও বিশ্বাস একটু বেশি হয়। আর এখন বর্তমানে যেভাবে পরিস্থিতি যাচ্ছে, সাধুর উপরে অনেকের বিশ্বাস করে না বা সাধুকে শ্রদ্ধা করে না, কিন্তু আজ থেকে 50-60 বছর আগেও মানুষেরা সাধুর উপরে অশেষ বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস, এবং সাধু দেখলে তারা প্রণাম করত, শ্রদ্ধা করত এবং বিশেষ করে বয়স্ক মহিলারা বা পুরুষেরা সাধুদের ডাকতো, বাড়িতে প্রসাদ সেবন করাতেন, এইসব ব্যাপার। তো এই একটা ব্যাপার যে আমার সাধুর সঙ্গ পেয়েছি অল্প বয়স থেকে। আর দ্বিতীয়ত, আমার মামা বাড়িতে রথযাত্রা হতো, ওখানে রথ আছে, এখনো সেই পুরানো রথ আছে, জগন্নাথ মন্দির রয়েছে। তো আমার মা ছোট সময় আমাদের ওখানে রথ দেখাতে নিয়ে যেতেন। তো সেখানে আমি দেখেছি যে জগন্নাথ বলদেব সুভদ্রা কাঠের রথ, লোহার রথ, কাঠের ঘোড়া নিয়ে টানতো। তো শুনেছি যে জগন্নাথকে এইভাবে রথ হয়। জগন্নাথের একটা মহৎ লীলা যে জগন্নাথ খুব মানে সারা বছরে একবার বের হয়, তো খুব বৃষ্টি পছন্দ করে। এখন বর্তমানে কলির প্রভাবে একটু বৃষ্টি কম হচ্ছে, কিন্তু ছোট সময় তখন দেখতাম রথ মানে বৃষ্টি হবে। আমরা ছাতা টাতা সব নিয়ে যেত, রথ মানে বৃষ্টি হবে। জগন্নাথ এটা নিয়ে বিশেষ আনন্দ লাভ করতেন। ভক্তরা কিন্তু কীর্তন বন্ধ করতো না, আনন্দে রথ টানতেন। তো আমি এগুলো দেখেছি। তো আমার যেখানে আমি গ্রামে থাকতাম, গ্রামে বাড়ি। তো মামা বাড়ি যেখানে, যে মাঝে একটা নদী ছিল, দ্বারকেশ্বর নদী, সেখানে কোনো ব্রিজ ছিল না। যে এই বৃষ্টির ফলে কি হতো, যখন আমরা যেতাম তখন শুকনো নদী, আমরা হেঁটে চলে যেতাম, আর আসার সময় নদী ভর্তি জল, আর আসতে পারতাম না। অনেক বন্ধু বান্ধব যেতাম। তখন আমরা হঠাৎ মাথায় ঢুকলো, আমি ছোটোর থেকে একটু মানে স্পিরিচুয়াল আধ্যাত্মিকের ব্যাপারে একটু চিন্তা করতাম। তো যে আমরা রথ নিজে বাড়িতে গ্রামে একটা রথ করব, তাহলে ওখানে ওই বৃষ্টিতে নৌকো নেই, নদী পেরোতে হবে না। তো রথ করেছিলাম, মানে সেই নিম ডাল কেটে, পলাশ গাছের ডাল কেটে চাকা তৈরি করে ছোট রথ তৈরি করেছিলাম। তখন আমার বয়স প্রায় 11-12। কিন্তু আমাদের কোনো বিগ্রহ ছিল না, কারণ আমরা তো বিগ্রহ পূজা করতাম না। ছোট সময় স্কুলের ছাত্ররা, আমরা বিগ্রহ পূজা করতাম না। সেই ক্যালেন্ডার, আমরা ক্যালেন্ডার চারদিকে, কোথাও গৌরনিতাই ক্যালেন্ডার, কোথায় জগন্নাথ ক্যালেন্ডার, কোথায় রাধাকৃষ্ণ ক্যালেন্ডার, বিভিন্ন ক্যালেন্ডার জোগাড় করে চারদিকে লাগিয়ে, আর আমার নিজের যে খুড়তুতো ভাই, ভাইপো, ভাইজি, যাদের আজ বর্তমানে আপনারা অনেকেই দেখবেন ইস্কনে তারা ভক্ত, যেমন মুরলীমোহন দাস ব্রহ্মচারী এখানে সেবা করেন, এখন বর্তমানে ল্যান্ডে বিভিন্ন জায়গায় সেবা করেছেন। শাম্ব দাস, যে বিশাখাপত্তনম টেম্পল প্রেসিডেন্ট, নন্দগোপাল ছিল ওরাঙ্গল টেম্পল প্রেসিডেন্ট, এবং আবার অনেকেই, আমার নিজের দাদা ভাবভক্তি নন্দগোপালের বোন ব্যাঙ্গালোরে আছেন। তো এইভাবে বিভিন্ন অনেক ভক্তরা, তারা আমাদের সাথে যারা জয়েন করেছিল, জয়েন করতো, আমরা কীর্তন নিয়ে কীর্তন করতাম, আর সারা গ্রাম এপার ওপার করতাম। এরপর যখন আমি কলেজে পড়াশোনা করতে 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 মানে তখন হঠাৎ, অবশ্য তার আগেই ঘটনা কি বলছে, যে
যখন আমার বাবা মারা যান, যখন আমার মা আসতেন মাঝে 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 এই মানে প্রতি বছর এই দোলের সময় গৌর পূর্ণিমাতে মায়াপুর, উনি একবার হঠাৎ বলছেন, আমার মা বলছেন যে আমরা ওই ইংরেজ মন্দিরে গেছিলাম, কারণ ইংরেজিতে কথা বলতাম তো এখানে এখনো অনেকেই বলে ইংরেজ মন্দির, বিশেষ করে বৃন্দাবন বা বিভিন্ন জায়গায় ইংরেজ মন্দির, সাহেব মঠ। সাহেব মঠ। মা বললেন যে আমরা ওই গুরু পূজাতে গেছিলাম, এখন বর্তমানে যেটা ভজন কুটির, ওখানে প্রভুপাদের গুরু পূজা হতো এবং প্রভুপাদের একটা বিশেষ ইয়ে ছিল যে উনি যখন গুরু পূজাতে লোকেরা ওনাকে ফুল দিতেন, তখন প্রভুপাদ প্রসাদ দিতেন। আমরা অনেক ভিডিও দেখেছি প্রভুপাদ গুরু পূজার সময় প্রসাদ দিতেন। তো আমার মা বললেন যে আমরা ওনাদের গুরুদেবকে ফুল দিলাম, উনি আমাদের প্রসাদ দিয়েছিলেন। কিন্তু সমস্ত ওনার শিষ্যরা বিদেশি, প্রায় 7 ফুট লম্বা, আর উনি ভারতীয় বাঙালি, বৃদ্ধ বয়স্ক বাঙালি। তো মা বললেন যে আমরা তো কথা বলিনি, কিন্তু দেখলাম বেশ সুন্দর তারা কীর্তন করছে, দেখতে গৌর নিতাইয়ের মতো লাগছে, লম্বা লম্বা বড় বড় শিখা, আর মানে গৌরবর্ণ ড্রেস, বড় সুন্দর সুন্দর তিলক, মেয়েরা সুন্দর শাখা শাড়ি, অপূর্ব সুন্দর লাগছে। তো আমি চিন্তা করলাম যে হয়তো জীবনে কোনোদিন ইয়ে হবে, যে আমার সুযোগ হবে যে আমি গিয়ে মায়াপুর দর্শন করব, হয়তো। এটা আমি চিন্তা করি না যে হয়তো হবে কি হবে না, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন আমি পড়াশোনা করতে করতে, যখন আমি কলেজ বিকম কমপ্লিট করলাম, তখন অপেক্ষা করছি রেজাল্টের জন্য। হঠাৎ একবার নিউজ পেপারে দেখলাম যে ইস্কন রথযাত্রা, 3C আলবার্ট রোড, ইস্কন রথযাত্রা। এবং তখন সেই আর্টিকেলটা পড়তে পড়তে যে ফোল্ডিং রথ, যখন ট্রাম লাইন আসবে তখন ফোল্ডিং হয়ে যাবে। একটা কৌতুক হয় মনে, সবসময় মানুষের মনে কৌতুক, তো রথ তো লোহা দিয়ে তৈরি, তো ফোল্ডিং হবে কি করে, এটা কি করে হয় ফোল্ডিং? তখন আমি মনে চিন্তা করলাম যে এটা দেখতে যেতে হবে। এই আশা নিয়ে আমি বাড়িতে কাউকে বললাম না, কারণ মা যেতে দেবে না হয়তো। কিন্তু যেহেতু শ্রী চৈতন্য গৌরীমঠে কাকামশাই রয়েছেন, আমি চিন্তা করেছি যে ঠিক আছে, সেখানে গিয়ে উঠবো এবং রথ দেখবো এবং চলে আসবো। তো আমি সেই ইয়েতে রাত্রে আমি ট্রেন ধরে আমি হাওড়াতে এসেছিলাম, এবং তারপর গিয়ে প্রথমে আমি গৌরীমঠে যাই, এবং গৌরীমঠ থেকে সন্ধ্যার সময় কয়েকজন ব্রহ্মচারী, বয়স অতি অল্প, তারা গরুর সেবা করছিল, গরু দেখাশোনা করতো, বাসন টাসন ধুতো। তখন আমি বলছি, প্রভু আপনি কোথা থেকে এসেছেন? আমি বলি আমি এই মহারাজের ভাইপো, জানেন ইস্কনে অনেক বড় রথযাত্রা হবে। তো আমি বললাম হ্যাঁ, আমি ওটা শুনেছি এবং নিউজ পেপারে দেখেছি, আমি তার জন্য এসেছি, কিন্তু আমি জানি না কোথায়। বলছে আমরা জানি। তো তারা আমাকে নিয়ে গেছিল রথে, ইস্কন 3C আলবার্ট রোড। এবং তখন আমি সেখানে যখন প্রথম রথ দেখলাম বাইরে, আমি প্রণাম করলাম, এবং তখন যে যে দায়িত্ব ছিল যে ফোল্ডিং হবে কি হবে না, তার দায়িত্ব ছিল মহেশ প্রভু, অস্ট্রেলিয়ার। তখন তো আমি জানতাম না, পরে জানলাম ওনার নাম মহেশ্বর দাস, এবং উনি অস্ট্রেলিয়ার লোক, এবং উনি টেস্টিং করছিলেন আপ ডাউন। তার কিছুক্ষণ পরেই আমি একজন ব্যক্তি দেখলাম, যিনি হচ্ছেন আমার গুরুদেব, পরম পূজনীয় আমার গুরুদেব জয় পতাকা স্বামী, এবং তার কিছুক্ষণ পরে ভবানন্দ প্রভু। তো এই যে তাদের একটা বিশেষ, তার গুরুদেবের যে মানে 7 ফুট লম্বা স্লিম বডি, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তখন একটা আমি কোনোদিন বিদেশি ভক্ত দেখিনি, বিদেশি
কোনোদিন আমি ফরেন ডিভোটি দেখিনি জীবনে, বিশেষ করে মানে হোয়াইট বডি। তো প্রথমেই যখন দর্শন করলাম আমার মন অত্যন্ত আকৃষ্ট ছিল, কিন্তু যেহেতু আমি ভাষা বুঝি না বা ওনাদের আমি চিনি না, আমি সরাসরি কথা বললাম না। তখন তখন কয়েকজন আমি যে ঘুরে ঘুরে দেখছিলাম, তার মধ্যে দু তিনজন ভক্ত এসে আমাকে বলছে, ও আপনি কোথা থেকে এসছেন? আমি বললাম এরকম বাঁকুড়া। তখন হট করে আমার সাইড থেকে আমার খুড়তুতো ভাই ব্রজেন্দ্র নন্দন, যে আমার যে কাকামশাইয়ের কথা বললাম যে উনি আমার জন্মের আগে বাড়ি ছেড়ে মাধব মহারাজের আশ্রিত হয়েছিলেন, বিষ্ণুদাস ব্রহ্মচারী। তো উনি ওই ব্রজেন্দ্র নন্দনের নাম দিয়েছিল বংশীধর, আর মুরলী মোহনের নাম দিয়েছিল মুরলীধর। সেই ব্রজেন্দ্র নন্দন তখন অলরেডি আমার থেকে কয়েক মাস আগে ইস্কনে চলে এসেছিল। ওর মা বাবার সাথে একটু ঝগড়া করে চলে এসেছিল। ও হঠাৎ বলছে, ও আমার দাদা। তো দাদা দাদা কখন আসলে? তা আমি বললাম এখানে কোথায় বিগ্রহ আছে, আমি একটু দর্শন করতে চাই। তো ওনারা আমার মন্দিরে নিয়ে গেছিলেন উপরে, গিয়ে আমি দর্শন করলাম। এরপরে রথ শুরু হলো, রথ দর্শন করলাম, রথ দেখলাম। রথ অপূর্ব সুন্দর, গরুমায় সুন্দর কীর্তন লিড করছিলেন প্রত্যেক রথের আগে পিছে, একবার এই পার্টি দিয়ে যাচ্ছেন, একবার ওই পার্টি যাচ্ছেন। আর তখন সেই বছর রথ হলো বড়বাজার, মহাত্মা গান্ধী রোড বড়বাজার, এখন বর্তমানে যেখানে আন্ডারগ্রাউন্ড হয়েছে। তো আমার সেটাই ছিল আমার প্রথম রথযাত্রা দর্শন। এবং সেই রথের সময় ইস্কনের সব থেকে মেন মানে প্রোগ্রাম, এক কথায় বলতে গেলে শিল প্রভুপাদের ৩টি বিশেষ প্রোগ্রাম ইস্কনের জন্য প্রভুপাদ দিয়েছেন, যাতে ইস্কন মানে মানে এগিয়ে যায়, ইস্কন প্রচার আরও বাড়ে। তো ৩টি যে প্রোগ্রাম, তার মধ্যে একটা গ্রন্থ বিতরণ, একটি হচ্ছে হরিনাম, স্ট্রিট কীর্তন। রাস্তাতে প্রভুপাদ চেয়েছেন প্রতিদিন প্রতি সপ্তাহে ভক্তরা যাবে, এবং প্রসাদ বিতরণ। এই ৩টি প্রোগ্রাম প্রভুপাদ মেনলি দিয়েছিলেন। কেননা আমি শুনেছি, যেহেতু আমি জয়েন করেছি 78-এ, আমি শুনেছি প্রভুপাদের শিষ্যদের মুখ থেকে। কারণ আমি প্রভুপাদকে মিস করেছিলাম 7 মাস, শুধু 7 মাস। এই 7 মাসের মধ্যে বর্তমান যে গুরু রয়েছেন তার মধ্যে প্রভুপাদের রেকমেন্ড যে 11 গুরু ছিলেন, এবং 11 জন গুরুর মধ্যে আমি আমাদের গুরুদেব ভবানন্দ প্রভু একবার দীক্ষা দিয়েছিলেন, ওনার কয়েকজন শিষ্য ছিল মায়াপুরে, এবং গুরু মহারাজ দীক্ষা দিয়েছিলেন ভদ্রকের 3 ভাই। আমি তাদের সাথে আমার পরিচয় নেই। এবং 78 সালে আমি যখন জয়েন করলাম কলকাতার রথযাত্রায়, তখন গুরু মহারাজ দীক্ষা দিয়েছিলেন শিবানন্দ সেন, এবং আরেকজন আমাদের গুরু ভাই, ওনার আমি ঠিক নাম খেয়াল করতে পারছি না। এবং থার্ড মায়াপুরের দীক্ষিত হিসেবে আমরা প্রথম। আমি মায়াপুরের প্রথম আপনি? প্রথম দীক্ষিত আমরা 6 জন। আচ্ছা আচ্ছা। পুরুষোত্তম মহারাজ, আমি, মুকুন্দ দাস, মাধাই প্রভু, অর্জুন প্রভু, সুদর্শন প্রভু এবং নরোত্তম। এই আমরা 6 জন প্রথম গুরু মহারাজের এই মায়াপুর থেকে দীক্ষিত। এটা এই দীক্ষার অনেক আগেই বলছি, যখন আমি রথযাত্রাতে জয়েন করলাম, তো কিভাবে আমি গুরু মহারাজের সাথে আকর্ষণ হলো, বা কিভাবে উনি আমার হৃদয়কে জয় করেছিলেন, কিভাবে আমি ওনার মানে গুরু হিসাবে আমি করলাম, সেটা আমি একটু বর্ণনা করছি। ওই কলকাতার রথযাত্রায় চলাকালীন যে আমি যেটা বললাম যে গ্রন্থ বিতরণ, তো কয়েকজন গুরুকুলের ছেলেরা আমাকে বলল যে এই বইগুলো নিন, রথের শেষে আমাদের টাকাগুলো দেবেন, বইগুলো যে গোটা বই ফেরত আছে সে ফেরত দেবেন, পয়সা ফেরত দেবেন। তা আমি বললাম আমি কি বলবো, আমি তো জানি না কিছু। কারণ আমি প্যান্ট শার্ট পরে আছি, তিলক নেই, গলায় কণ্ঠি নেই, তিলক নেই, মালা নেই, শিখা নেই, কিচ্ছু নেই, প্যান্ট শার্ট, কারণ আমি বাইরের থেকে আসছি। তো
বলে যে আপনি লোককে দেখাবেন যে গ্রন্থ নিন, গ্রন্থ নিন। তো এইভাবে ২ দিন আমি গ্রন্থ দিলাম। ২ দিন গ্রন্থ দেওয়ার পরে ওরা ৩ দিনের দিনে আমার যে খুড়তুতো ভাই ব্রজেন্দ্রনন্দন এবং রাধাকান্ত প্রভু, উনি ভবানন্দ প্রভুর শিষ্য ছিলেন, এখনো রয়েছেন। উনি হচ্ছে ভক্ত মানিক, উনি ইস্কনের স্টাইল, যে একদিন আসবে তাকে ভক্ত হিসাবে কথা বলে ভক্ত মানিক। মদাই প্রভু ছিল ভক্ত মানিক 1 এবং আমি ভক্ত মানিক 2। ওই যে ভক্ত মানিক 2, আপনি বইগুলো রাখেন, আপনাকে হিসাব করে একটা আমাকে বুক ব্যাগ দিল, শোল্ডার ব্যাগ, আর তারপরে কতগুলো বই দিল, লিখে নিল যে কি কি বই দিয়েছে এবং সন্ধ্যার সময় ওগুলো ফেরত, মানে টাকা ফেরত দেওয়া হবে, বই ফেরত দেবে, টোটাল কত বুক পয়েন্ট হলো, কত টাকা কালেকশন হলো। তো এই 7 দিন রথ চলার পরে তো গুরুমা সবসময় উৎসাহ দেন প্রত্যেকটি ভক্তকে যে গ্রন্থ বিতরণ, এবং অবশ্য উনি সব কিছু উৎসাহ দেন, কিন্তু বিশেষ করে গ্রন্থ বিতরণের উপরে একটু বেশি মানে চাপ দেন। কেননা উনি বলেছেন, বারবার উনি বলেন যে প্রভুপাদ আমাকে বলেছিলেন 10,000 ছোট গ্রন্থ আর 10 কত বলেছিলেন? 10,000 বড় গ্রন্থ, ব্রত 1,00,000 ছোট গ্রন্থ। 10,000 বড় গ্রন্থ, 1,00,000 ছোট গ্রন্থ। আমি জানি না, অফকোর্স একটা জিনিস আমাদের মানতে হয় যে বৈষ্ণবদের দূরদৃষ্টি রয়েছে, তারা দেখতে পায়, অদূর ভবিষ্যৎ বুঝতে পারে। কারণ আমাদের সেই সময় মাত্র 5টা গ্রন্থ ছিল, বাংলাতে মাত্র 5টা গ্রন্থ। একটি হচ্ছে ভাগবত দর্শন, বৈরাগ্য বিদ্যা, বুদ্ধিযোগ, ভক্তি রত্নাবলী এবং গীতার গান। ছোট্ট ছোট্ট পকেট বই, গীতার গান। তখন বাংলা গীতা অনুবাদ হয়নি। এই 5টি গ্রন্থতে গুরুমাই বলছেন যে প্রভুপাদ ওনাকে বলেছেন 1,00,000 ছোট গ্রন্থ। তা এটা আমাদের মেনে নিতে হবে যে বৈষ্ণবদের দূরদৃষ্টি। তো এই 5টি গ্রন্থতে আমরা প্রচার করতাম। তো এই 5টি গ্রন্থে যখন আমি এই 7 দিন রথযাত্রা হলো, তো 7 দিন রথযাত্রার পর গুরুমাজ ভক্তদের কে ভালো প্রচার করেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড উনি উপহার দেবেন এবং তাকে আরো উৎসাহ দেবেন, উপহার দেবেন। তো তার মধ্যে আমার 2 দিন বই নিয়ে যাওয়ার পরও আমি ছিলাম নাম্বার 3 বুক ডিস্ট্রিবিউশন, এবং আমি জানতাম না কিছু, অথচ আমি নাম্বার 3। তখন গুরুমাই বলছেন যে ভক্ত মানিক 2কে আমি অনেক পিছনে বসেছিলাম, কারণ আমার তিলক ছিল না, আমার গলায় কণ্ঠি নেই, আমি বৈষ্ণব, আমার পোশাক নেই। তখন উনি কাছে ডাকলেন, প্রশ্ন করলেন, তুমি কোথার থেকে এসেছো, কি করো? আমি বললাম আমি এখন পড়াশোনা করছি। কি পড়াশোনা করছি? আমি বললাম এখন তো আমি বিকম কমপ্লিট করেছি, এখন এরপর কি করবে? চার্টার্ড অ্যাকাউন্ট পড়ার শখ আছে। এরপরে কি করবে? তারপরে কি করবে? তারপরে চাকরি, বিয়ে, সংসার এইসব। তখন গুরুমাজ বললেন যে যেহেতু তুমি নতুন, একদম নতুন, এবং এত সুন্দর গ্রন্থ বিতরণ করেছ, যদি তুমি মহাপুরুষ সেবাতে থাকো, ভগবানের সেবা করো, তো ভগবান তোমার সম্পূর্ণ দায়ভার নেবেন। সম্পূর্ণ জীবনে যা কিছু প্রয়োজন ভগবান সমস্ত সরবরাহ করবেন। এটা আমাকে আমার হৃদয়কে স্পর্শ করেছিল যে একজন বিদেশি সন্ন্যাসী আমার ভবিষ্যৎ কি করে বলতে পারে। তখন আমি চিন্তা করলাম যে আমি কি করা উচিত। তখন উনি জিজ্ঞেস করলেন যে মায়াপুর দেখেছ? আমি বললাম না, শুনেছি, আমার দাদা এবং মায়ের মুখে শুনেছি। যেতে চাও? হ্যাঁ, দেখতে চাই। তো উনি আমাকে মায়াপুর বললেন, কালকে আমাদের সমস্ত সংকীর্তন ভক্তরা যাবে, বাস যাবে, ওদের সাথে চলে আসো। তা সব থেকে একটা গুরুমাজের সব থেকে বড় একটা গুণ হচ্ছে ভক্তদের সুন্দরভাবে দেখাশোনার যে ওনার একটা কৌশল,
যে কোনো ভক্ত যেন যারা আসে তারা না চলে যায়। তো গুরু মহারাজ প্রতিদিন আমাকে সকাল সন্ধ্যা ডাকতেন, ভক্ত মানিক, ভক্ত মানিক। আমরা যেতাম, উনি জিজ্ঞেস করতেন কেমন লাগছে। প্রথম দিনে, একদিন পরে সেকেন্ড দিন জিজ্ঞেস করলেন কেমন লাগছে। তা আমি বললাম অতি সুন্দর। যে অতি সুন্দর কি দেখেছে যে সুন্দর লাগলো? তখন আমি বললাম সবথেকে বড় জিনিস আমি দেখলাম, যেটা আমার মনকে আকর্ষণ করলো, যে এখানে গুরুকুল ছেলেদের ওই হলুদ কাপড় দিত, ঠিক স্যাফরন না, হলুদ। হলুদ কাপড়। এবং এখানে যে লোকাল ছেলেগুলো ছিল ওরা অনেক গায়ের রং অনেক মানে একটুকু শ্যামল বর্ণ, সুন্দর তিলক। আর তখন আমাদের গুরুকুল ছিল ঠিক ভজন কুটিরের সাইডে, যে এখন ভক্তরা থাকে, গঙ্গা মন্দিরের অফিস এটা সেটা, ওইটা ছিল গুরুকুল। ওইখান থেকে যখন ওরা সকালে মঙ্গল আরতি আসতো, তো ওদের টিচার যারা ছিল, তো নদিয়া প্রভু আর নিস্তুলা এইসব কয়েকজন যারা টিচার ছিল, তারা কি করতো, ওই তাদের হাইট অনুযায়ী, যে একদম ছোট তাকে সামনে এরকম করে হাইট অনুযায়ী ঠিক একটা পিরামিডের মতো ঠিকিয়ে নিয়ে আসতো, আর নিজেরা পিছনে। আর ওরা শুধু আসতো না, হাত ফোল্ডিং করে গীতার গান থেকে, গীতার গান ওই শ্লোক পড়তে পড়তে আসতো, বলতে বলতে মুখস্থ করেছিল, ওই শ্লোক পড়তে পড়তে আসতো মন্দিরে। এটা ছিল আমার সব থেকে আকর্ষণীয় জিনিস। তো আমি গুরুমাজি বললাম, তখন উনি বলছেন, উনি একটু মাথাটা শেক করলেন। এরপর উনি দুদিনের সেকেন্ড থার্ড দিনে উনি রাধাকান্ত প্রভু আমার খুড়তুতো ভাই, উনি বললেন যে ওকে চুলটা একটু কাটিয়ে নিয়ে আসো। আমাদের গোপাল এখনো তো ওনার ছেলেরা চুল কাটে। আমাদের যে মানে সংকীর্তন বিল্ডিং এর সামনে যে বট গাছ, ওখানে একটা ছোট্ট ইয়ে ছিল, তখন চুল কাটতে গিয়ে আমার মানে চুল শেভ মানে রেজার লাগিয়ে দিয়েছে। তা আমি বললাম এটা কি? চুল আমি বাড়ি যাব তো। তা ও চুল পুরো শেভ করে দিল, শিখা রেখে দিল। এরপরে তখন আমি চিন্তা করছি চুল একটু বড় হলে বাড়ি চলে যাব। কিন্তু গুরু মহারাজ প্রতিদিন সকাল সন্ধ্যায় জিজ্ঞেস করেন কেমন আছে, কি করছো? তখন এরপর আমি তো গ্রামের ছেলে, আমাদের সাঁতার দিতে নিয়ে যেত। যে আমাদের মানে প্রপাতে পুষ্প সমাধি ওটা পুকুর ছিল, ভালো পুকুর, চারদিকে কলা গাছ ছিল, দুটো বড় সিঁড়ি ছিল। কোনোদিন ওইখানে সাঁতার দিতে যেতাম, কোনোদিন গঙ্গাতে গুরু মহারাজ আমাদের সাঁতার দিতে নিয়ে যেত। তার মধ্যে নরোত্তম প্রভু, তখন আমাদের কারো দীক্ষা হয়নি, আমি ভক্ত মানিক, নরোত্তম নরেশ ভট্টাচার্য, তখন পুরুষোত্তম মহারাজ জয়েন করেননি। পুরুষোত্তম মহারাজ আসলেন আমার থেকে ৫ মাস পরে, তখন নভেম্বরে। আমি জয়েন করলাম জুলাই রথযাত্রাতে। এবং অর্জুন প্রভু ভালো সাঁতারু ছিল। তা আমরা কয়েকজন যেতাম গুরু মহারাজের সাথে সাঁতার দিতে গঙ্গাতে, এবং কয়েকজন প্রপাতের শিষ্যরাও তার সাথে জয়েন করতাম। তো এই যে একটা বিশেষ যে গুরু মহারাজ যে সাথে সাথে নিয়ে ঘুরতেন, এবং আমি আমার নিজের যে বায়োলজিক্যাল বাবাকে আমি হারিয়েছি, আমার বয়স মাত্র ৯, আমার জন্মদাতা পিতা। তো গুরু মহারাজের যে এই যে ভালোবাসা, উনি আমাকে আকর্ষণ করলেন পিতার মতো। আপনার দাদা তখন অলরেডি ছিলেন? না, তো উনি ইসকনে আসেননি, উনি তখন রামকৃষ্ণ মিশন উনি আসেন। আপনার পরে এসছেন? আমি ওনাকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, সেটা বলবেন। আমি ওটা হ্যাঁ, বলবো। হ্যাঁ। তো তখন এইভাবে হতে হতে কিছুদিন, আমার তখন ৩-৪ দিন ৫ দিন হতে হতে গুরু মহারাজ আমাকে হঠাৎ ডেকে বলছেন, মানিক, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। আমি চিন্তা করছি কি দায়িত্ব? তুমি এই সংকীর্তন লিডার, তোমাকে দায়িত্ব দিলাম। তো তখন আমরা গুরু মহারাজ বলতাম, মহারাজ আমি তো ইসকন সম্বন্ধে কিছু জানি না, মাত্র ১ সপ্তাহ হলো রথযাত্রা, এখানে ৪-৫ দিন। হ্যাঁ তুমি পারবে, তোমার সাহস রয়েছে। আমি জানি না কি সাহস উনি আমার মধ্যে দেখেছেন।
মানে তুমি পারবে। তখন আমি চিন্তা করলাম যেহেতু উনি সন্ন্যাসী, উনি আমাকে বলছেন, এটা চেষ্টা করা যাক, অসুবিধা কি আছে? এইভাবে আমি সংকীর্তন মানে ভক্তদের নিয়ে সংকীর্তনে, এবং বিদেশি ভক্তদের অসুবিধা হতো কারণ ওরা ভাষা বুঝতো না, পুলিশের সাথে ঝামেলা হতো। এই নিয়ে গুরু মহারাজ আমাকে বললেন যে, "তুমি দায়িত্ব নাও।" কারণ আমরা কয়েকজনেই যে সেই সময় যারা জয়েন করেছিলাম, আমরা কয়েকজনেই মাত্র মানে প্রপাত যাদের বিদেশ থেকে নিয়ে এসেছিলেন, যেমন সুবক স্বামী মহারাজ, ভক্তিচরণ মহারাজ ছাড়া এই লোকাল যারা জয়েন করেছিল তারা সেরকম শিক্ষিত ছিল না। লোকাল। তো আমরা একজন একটা ব্যাচ এসেছিলাম, প্রায় সবগুলো কলেজ গ্র্যাজুয়েট। পুরুষোত্তম মহারাজ, সুদর্শন, আমি এরকম কয়েকজন এসেছিলাম, সব কলেজ গ্র্যাজুয়েট। তো তারপরে অদ্বৈত আচার্য আসলেন বন্যার সময় 78 সালে। 78 সালে। তো তো এরপরে আমাদের সংকীর্তন শুরু হলো। সংকীর্তন হতে, হতে হঠাৎ বন্যা হয়ে গেল। অক্টোবরে দুর্গাপূজার সময় বিরাট বন্যা। আর সেই সময় আমাদের পানীয় জল ছিল না, কাঠ ছিল না, গ্যাস ছিল না, কেউ জানতো না, কোনো স্টক ছিল না। অবশ্য ভক্ত সংখ্যা সেরকম ছিল না, কিন্তু প্রায় প্রায় 50 থেকে 100 জন টোটাল সব মিলিয়ে, গৃহস্থ মিলিয়ে, ভক্ত বাচ্চা-টাচ্চা সব মিলিয়ে, গুরুকুল মিলিয়ে 100, 150, 200 এর কাছাকাছি। আমি যদিও গুনিনি। কিন্তু তখন হঠাৎ আমি ছিলাম তখন উড়িষ্যার রাউরকেলা বুক ডিস্ট্রিবিউশনে। হঠাৎ গুরু মহারাজ, তখন সেই কালে টেলিফোন ছিল না। টেলিগ্রাফ করলো, তো উনি বলছেন যে, "এখনই সংকীর্তন ভক্তদের সব নিয়ে চলে আসো, মায়াপুর বন্যা হয়ে গেছে।" তো আমরা খড়গপুর পর্যন্ত আসতে পারলাম। তারপর আর ট্রেন লাইন সব ভেঙে গেছে। এরপর আমি ট্রেনে বাসে যে কোনোভাবে হোক কলকাতা মন্দিরে আসলাম। তখন আদিধরণ প্রভু বলছে যে, "হ্যাঁ, গুরু মহারাজ আমাকে ফোন করে আমাকে বলল যে, ভক্ত মানিক আসছে, ওর হাত দিয়ে চিড়া, গুড়, চিনি, এটা বাদাম, ছোলা পাঠাতে।" তা আমি ওগুলো নিয়ে আসছি। আস্তে, আস্তে আমাদের এখন বর্তমান যে আমঘাটা, হুম। ওই পর্যন্ত ট্রেন আসলো। ওর পরে আর আসতে পারছে না, কারণ এদিকে জল। তখন আমি একটা নৌকোকে বললাম যে, "ভাই, আমার এগুলো মায়াপুর ইস্কনে পৌঁছে দিতে হবে।" ও বলছে, "ঠিক আছে, আমরা পৌঁছে দেবো। এত টাকা লাগবে।" কত যাই হোক একটা ইয়ে করে। কিন্তু আমি যেহেতু বাঁকুড়া, আমার জন্ম বাঁকুড়া, যেখানে আমি বন্যা কাকে বলে আমি দেখিনি। বৃষ্টি হয়, বৃষ্টি হয়, নদীতে জল যায়, ১ ঘন্টার মধ্যে আবার জল শুকিয়ে যায়। এই মায়াপুরে যখন আমি দেখলাম চারদিকে জল, এত বন্যাতে, আর আমি খুব ভয় পাচ্ছি যে সাঁতার জানি ঠিকই, কিন্তু ঘরবাড়ি নেই, রাস্তা নেই, কিছু বোঝা যাচ্ছে না কোথায় যাচ্ছি। তো আমি নৌকো মাঝিকে বলছি, "ভাই নিয়ে যেতে পারবে?" সেই কালে মানে মোটর ছিল না। কোনো বোটে মোটর ছিল না। এখন বর্তমানে যে তখন ওই পাল দিয়ে এই পাল বা হাতের বৈঠা। বৈঠা দিয়ে চালাতো। আর সেই নৌকো খুব ছোট, ছোট নৌকো ছিল। তো সেই নৌকো দিয়ে আসছি। আস্তে, 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 আস্তে আমাকে বলছে, "প্রভু আপনার কোনো চিন্তা নেই। আপনি চিন্তা করবেন না।" তো আমি কথাটা খুব সত্য, কিন্তু মৃত্যুর ভয় সকলেরই হ্যাঁ। রয়েছে। মৃত্যুর ভয় কার নেই? তা আমি মালা নিয়ে জপ করছি। শুধু ভগবানের চিন্তা করছি, হে ভগবান ও যেন ঠিকমতো পৌঁছে দিতে পারে। আস্তে, 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 আস্তে মেইন গেট দিয়ে আসলাম। যখন এসে পৌঁছালাম, আমি ১ম এই গুরু মহারাজের সাথে দেখা করতে গেলাম যে, আমি কিছু চিড়া, চিনি, গুড়, ছোলা, বাদাম এসব নিয়ে এসছি। গুরু মহারাজ মানে এত মানে নিজের সন্তানের থেকে উনি বেশি ভালোবাসতেন। আমাকে সবসময় আলিঙ্গন দিতেন। ধন্যবাদ। আমি বলি, "গুরু ধন্যবাদ কিছু নেই।" তো গুরু মহারাজ এইভাবে আমাকে সবসময় কাছে, কাছে রাখতেন। খুব বেশি কাছে, কাছে। এইটা আমার সবথেকে একটা ভাল লাগতো যে আমি নিজের পিতা হারিয়েছি, কিন্তু আমি পিতা ফিরে পেয়েছি। তো এইভাবে গুরু মহারাজ আমাকে অত্যন্ত আদর করে ছোট থেকে আমায় করতেন। এবং তারপরে বন্যার সময় আমি যখন চিড়া ভিজাতাম, তো গুরু মহারাজ বলছে, "জল তো নেই, আমরা ভিজাবো কি করে?" তখন গুরু মহারাজ বললেন যে, "কালকে যখন আবার
কলকাতা যাবে, মাটির হাঁড়ি কতগুলো নিয়ে আসবে আর ফিটকিরি নিয়ে আসবে। তো এটা আমার একটা সবথেকে ইয়ে যে আমরা বাঙালি হয়ে ফিটকিরি দিয়ে জল পরিষ্কার করতে আমরা জানি না। কিন্তু গুরুমা যেটা আমাকে বললেন যে ফিটকিরি নিয়ে আসবে, জল এটা পরিষ্কার হবে। এবং সেইভাবে জল চিঁড়া ভিজাতাম আর প্রতিদিন গরু-মহিষ নিয়ে যেতেন। ওই মহেশ যাকে বললাম যে কলকাতার রথযাত্রা, ওই মহেশ ও কলকাতার থেকে একটা নৌকো ভাড়া করেছিল, যেটা মোটর স্পিড বোট বলা হবে। তো তাতে উনি নিতেন সকালে সব চিঁড়া। আর উনি আমাকে জিজ্ঞেস করেন, "মানিক, মানিক হয়েছে? সব রেডি হয়েছে?" তো আমি বললাম, "হ্যাঁ, সব রেডি হয়েছে।" আমরা এসব কয়েকজন ভক্ত নিয়ে আমরা এইসব চিঁড়া সকাল থেকে চিঁড়া ভিজিয়ে আর গুড় দিয়ে, চিনি দিয়ে, ছোলা ভিজা দিয়ে ছোলা ভিজিয়ে সব একসাথে মিক্স করে দিতাম। তো গুরুমা প্রতিদিন নিয়ে যেতেন। আর একজন মাতাজি ছিলেন, ওনার নাম ছিল নন্দরানী। উনি মোটামুটি আমাদের মায়াপুরে যে মেডিকেল শপ উনি দেখাশোনা করতেন। ওনার একটু এক্সপেরিয়েন্স ছিল ওষুধ সম্বন্ধে। তো উনি যেতেন গরুমাঝির সাথে, সে বোটে মহেশপ্রভুর সাথে, যে সমস্ত লোকের ডায়রিয়া বা জ্বর বা কিছু উনি ওষুধ দিতেন। তো এইভাবে আস্তে, আস্তে এগোতে থাকে। এরপর কয়েক বছর পর মানে সংকীর্তন চলতে, চলতে গুরুমহারাজ মানে হঠাৎ আমাদের পার্টি ভবানন্দ প্রভু এবং নিতাই চাঁদ তখন টেম্পল প্রেসিডেন্ট গুরুমহারাজ একটা ডিসিশন নিলেন যে সাউথে প্রচার হচ্ছে না, বেঙ্গলে প্রচার হচ্ছে। তা আমাদের যেতে হতো বোম্বে থেকে বই নিতে হতো, হিন্দি বই, ইংলিশ বই, এবং সারা ভারত ঘুরতাম। তখন এইভাবে চলতে উনি চিন্তা করলেন যে সাউথ মানে দুটো পার্টি ভাগ করা হোক। তখন আমাদের দীক্ষা হলো 79-এ আমরা প্রথম ব্যাস পূজা করলাম 80-তে। আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু নরোত্তম প্রভু ব্রাহ্মণ সন্তান ছিলেন, নরেশ ভট্টাচার্য রান্নাতে খুব এক্সপার্ট ছিল। গুরুমহারাজ ওর হাতে রান্না খুবই পছন্দ করতেন। আমি গুরুমহারাজের সেবা করতাম। তো এইরকম চলতে হঠাৎ ওরা যখন পার্টি ডিভাইড করলো, তো নরোত্তম প্রভুকে আমার পার্টিতে দিয়েছিল, কামাখ্যা প্রভু ছিল আমার পার্টিতে, আর অনেকেই ছিল, সাত্ত্বিক আর অনেক প্রভুদের শিষ্যদের দিয়েছিল। পুরুষোত্তম মহারাজ, এখানে বীরচন্দ্র প্রভু, আবার যারা কয়েকজন জয়েন করলো 4-5 বছর মধ্যে, তাদের মায়াপুরে রাখলো, মানে মায়াপুর কলকাতা। এবং ওখানে কিছু সাধারণত কিছু কনফ্লিক্ট হওয়ার জন্য সাউথে যখন আমি ছিলাম ব্যাঙ্গালোর এবং মাদ্রাস, আমাদের গুরুমহারাজ দিয়েছিলেন আমার সাথে একজন সন্ন্যাস প্রভুপাদের শিষ্য ভক্তি আনন্দ স্বরূপ, প্রভাবিষ্ণু স্বামী এবং ভক্তি আনন্দ স্বরূপ গুরুমহারাজ সন্ন্যাস দিয়েছিলেন, যে বছর আমাদের মানে গায়ত্রী মন্ত্র হয় ব্রাহ্মণ দীক্ষা 80 সালে। তো গুরুমহারাজ বললেন যে, "ও তোমরা সকলে তো ব্রহ্মচারী, তো উনি প্রভুপাদের শিষ্য, উনি একটু গাইড দেবেন, খুবই ভালো হবে।" আমি দেখলাম খুবই ভালো। দুঃখের বিষয় এটাই ছিল আমার জন্য, এটা অবশ্য যদিও মায়াপুর টিভিতে বলা উচিত না, মায়াপুর বাংলাতে বলা উচিত না, হয়তো অনেকেই মনে করবে যে এটা নেগেটিভ পয়েন্ট। এটা নেগেটিভ পয়েন্টে আমি মায়াপুর বাংলা টিভিতে বলছি না। এটা ভক্তদের জানা দরকার যে আমরা যখন ভক্তি জীবনে আসি, তখন আমাদের জানতে হবে আমরা সমস্ত কিছু ত্যাগ করে ভক্তি জীবনে এসেছি, এবং আমাদের সবথেকে পাওয়ার বস্তু হচ্ছে কৃষ্ণপ্রেম। বৈষ্ণবদের সেবা করে, যেটা আমরা শাস্ত্রতে জানি বা শুনি, আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে কৃষ্ণপ্রেম। কারণ যখন আমরা জড় জগতে থাকতাম তাহলে তো অনেক কিছু পেতাম, যখন আমরা সব ত্যাগ করে আসছি তখন আমাদের একটাই লক্ষ্য থাকবে, তখন আমাদের কোনো এই জড় জগতের মানে বস্তু বা অর্থ, এগুলো ভগবানের সম্পদ হিসাবে আমাদের মেনে নিতে হবে এবং সেগুলো সৎ ব্যবহার করতে হবে। তখনই আমার অসুবিধা হয়ে গেল কি, যে টাকা পয়সা হিসাব নিকাশ দেওয়া যাবে না। আমার না, এটা অসম্ভব। গুরুমা যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, এটা আমি মায়াপুর চ্যানেলের মাধ্যমে বলছি যে সব সময় সতর্ক থাকা উচিত আমাদের। কৃষ্ণের সম্পদ কৃষ্ণের সম্পদ। শিল প্রভুপাদের
একটা ডায়েরি আমি দেখেছিলাম ভুরিজন প্রভুর কাছ থেকে, অস্ট্রেলিয়া ভুরিজন প্রভু, যিনি প্রভুপাদ যাকে প্রথম চায়নাতে প্রচার করতে পাঠায়। তো ভুরিজন প্রভুর ওই প্রভুপাদের ডায়েরিতে দেখলাম যে প্রভুপাদ কয় পয়সা, কত পয়সা পেয়েছে, কয় সেন্টস, কত প্রত্যেকটা জিনিস উনি লিখে রাখতেন। এবং আমরা এটাও শুনেছি যে প্রভুপাদ ইসকন এস্টাবলিশ হওয়ার পরেও ওনার ছোট ছেলে বৃন্দাবনচন্দ্র বা ভাইয়েরা কেস করেছিল প্রভুপাদ চলে যাওয়ার পরে যে ইসকন আমাদের, কারণ আমার বাবা ইসকন সংস্থা করেছেন, শুরু করেছিলেন। কিন্তু এই কেসে রায় দিয়েছিলেন তৎকালীন বিডি কুণ্ডু, বাসুদেব কুণ্ডু, আমার নিজের খুড়তুতো দাদা। তা আমি জিজ্ঞেস করলাম যে কি রায় দিলেন? তো বলছে রায় এইটাই হবে, যখন ভারতীয় সংস্কৃতিতে কেউ একজন সংসার ছেড়ে সন্ন্যাস হয় তখন তার সম্পর্ক ছিন্ন হয়, তার সন্তানরা দাবি করতে পারে না সংস্থাকে। তো আমি এইটুকুই শুনেছিলাম এবং আমি এইটুকুই দেখেছিলাম প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে, মানে প্রভুপাদের ডায়েরিতে, যে প্রভুপাদ প্রত্যেকটি জিনিস হিসাব করতেন। তখন আমি এই ক্ষেত্রে কেন আমি বললাম যে তখন আমি কেন সংকীর্তন পার্টি ছেড়ে দিলাম, তখন যে মারে যে কথা বললাম যে উনি প্রচুর টাকা নষ্ট করে দিতেন, অথচ হিসাব দিতে দেবে না। আমি যখনই বললাম আমি গুরুদেবকে হিসাব দেবো, তো বলছে কেন তুমি গুরুদেবকে, গুরু মহারাজকে জ্বালাবে, তুমি রাজনীতি করছো। এই জিনিসগুলো সবসময় সতর্ক থাকতে হবে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা সোসাইটিতে রাজনীতি করতে আসিনি, আমরা ভগবানের সেবা করতে এসেছি। তখনই আমি চিন্তা করলাম যেখানে পয়সা বা থাকবে, লোকে ঢুকবে আর উল্টোপাল্টা সম্পর্ক হয়ে যাবে। তখনই আমি সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি জীবন আমার কোনোদিন কোনো গদি লাগবে না। মহাপুরুষ স্বয়ং বলেছেন গোপী ভর্ত পদকমল দাস ও দাস অনুদাস। স্বয়ং ভগবান যদি বলেন আমি দাসের দাসের অনুদাস, সেখানে আমি কিসের গতি নিতে চাই, আমি কিসের প্রভু হতে চাই? সেই দিন থেকে আমার প্রতিজ্ঞা, সেটা শুধু বয়স অল্প 23-24 বছর বয়স, তখন থেকে আমার প্রতিজ্ঞা, আমার কোনোদিন জীবনে ইসকনে যদি আমি পারি নিজের চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব ভগবানের সেবা করার জন্য, বৈষ্ণবদের খুশি করার জন্য, বৈষ্ণবদের সঙ্গে থেকে হরিভজন করার জন্য, কিন্তু আমার গদি লাগবে না। এরপরে তখন আমি চলে গেলাম বৃন্দাবন, এবং বৃন্দাবনে আমি পূজারি সেবা করছিলাম, পূজারি সেবা। কিন্তু গুরুমাজ তখন জানতেন না আমি যে সংকীর্তন পার্টি ছেড়ে দিলাম। কিন্তু গুরুমাজ মানে খুব সহনশীল ব্যক্তি। আমরা আজ বর্তমানে, সেদিন আমরা মাত্র 6 জন শিষ্য, আজ সেখানে এখন বর্তমানে 75-80 হাজার শিষ্য। কিন্তু গুরুমাজের আমরা রাগ দেখিনি, কোনোদিন নেগেটিভ থটস দেখিনি, সকলকে উৎসাহ দেন। তো আমি যখন বৃন্দাবনে, গুরুমাজ খুব কম বৃন্দাবন যান। গুরুমাজ সবসময় বলেন, শিল প্রভুপাদ বলেছেন, বোম্বে আমার অফিস, বৃন্দাবন আমার বাড়ি, আর মায়াপুর আমার পুরো প্লেস অফ ওয়ার্শিপ, আমার পূজার স্থান। কিন্তু গুরুমাজে বলেন যে আমার অফিস এবং বাড়ি এবং পুজোর স্থান মায়াপুর। এইভাবে গুরুমাজ, যখন আমি গুরুমাজ বৃন্দাবন খুব কম যেতেন। তো যখন গুরুমাজ বৃন্দাবন গেলেন তখন গুরুমাজ আমাকে মানে মানে সে একইভাবে আলিঙ্গন দিয়ে বলছে, কেমন আছো বলো? আমি বললাম ভালো। তা উনি আমাকে নিরুৎসাহ করলেন না। তখন উনি আমাকে পরে এসে বললে ভালো করে সেবা করবে। আমি সেবা করতে পরে আমি আমার নিজের ব্যক্তিগত বয়সের অনুযায়ী যে জীবনে কি মানে আকর্ষণ হয়, অপোজিট সেক্স একটা
আকর্ষণ হয়। তখন আমি বললাম যে, "এরকম আমি বৃন্দাবন ধামে, তো এটা কি করে আমি এড়িয়ে যাব?" কারণ অনেক বিদেশি ভক্তরা, মহিলারা বলে, "ও প্রভু, আপনি খুব সুন্দর এটা সাজিয়েছেন।" কারণ আমি কৃষ্ণ বলরামের সিঙ্গার করতাম। প্রভুপাদ সমাধি তখন আন্ডার কনস্ট্রাকশন। ভক্তি সিদ্ধান্ত প্রভুর সাথে আমি কিছু দিনে কাজ করতাম সমাধির জন্য। সকালে সমাধির মঙ্গল আরতি করে এসে কৃষ্ণ বলরামের আরতি করে সিঙ্গার করতাম। আর সারাদিন তখন ৫-৬ জন মাত্র আমাদের পূজারী ছিল বৃন্দাবনে। আমরা ৬ জন সারাদিন ওখানে থাকতাম। কেউ আমার অল্টারনেট করে, কারণ সবসময় ব্রজবাসীরা ওরা বলবে লালাকে দর্শন করতে আসবে, খালি হাতে আসবে না। লালার জন্য কিছু নিয়ে আসবে। ফুল, মালা, ফল কিছু একটা। এটা ব্রজবাসীর স্বভাব। তা সেই জন্য তখন ওই বিভিন্ন মহিলারা বিদেশি আমাদের ইস্কনের তো একদম প্রাথমিক স্তরে বলছি, প্রচুর বিদেশি তখন বলছে, "ও প্রভু, আপনি খুব সুন্দর সেবা করেছেন। এটা রাধারানীর চরণ দিন, রাধারানীর চরণ থেকে একটা ফুল দিন, কৃষ্ণ।" তখন আমি গুরু মহারাজকে একটা চিঠি লিখেছিলাম যে, "গুরুদেব, এরকম, এরকম ব্যাপার আছে। আমার কি করা কর্তব্য?" তো গুরু মহারাজ আমাকে চিঠি দিয়েছিলেন। তো তার মেন ২ টো লাইন আমি বলছি, যে উনি বলছেন, ১ম সুন্দরভাবে আমাকে এনকারেজ করছেন, "ইউ আর সার্ভিং শিলা প্রভুপাদ ইন শ্রীধাম বৃন্দাবন। আই এম ভেরি হ্যাপি।" তারপরে উনি বলছেন, "ইফ ইউ ফিল এনি ডিসস্যাটিসফ্যাক্টরি ইন ইউর সার্ভিস, প্লিজ অ্যারেঞ্জ ইউর পাসপোর্টস। I have some temples where they want one of my disciple." তারপর উনি বলছেন, "The Kamo cannot compare with the pure Krishna প্রেম." তা আমি যখন আমার বয়স ২৩-২৪, আমি পিওর কৃষ্ণ প্রেম সম্বন্ধে আমি কি আইডিয়া নিতে পারি? হুম। মাথায় কিভাবে ঢুকতে পারে পিওর কৃষ্ণ প্রেম? তো এইভাবে গুরুদেব আমাকে তারপর আমি চিঠি লিখলাম যে, "এখানে তো বৃন্দাবনে তো পাসপোর্ট অফিস নেই।" তখন উনি বললেন যে, "সেবা, অন্য মন্দিরের সেবা নাও ওখান থেকে।" তা গুরু মহারাজ এইভাবে উনি আমাকে বিদেশে নিয়ে চলে গেলেন। এবং এই এতদিন যাবৎ উনি যে আমাকে মেইনলি থাইল্যান্ডে নিয়ে গেছিলেন, ভক্তি বিকাশ মহারাজ তখন ব্রহ্মচারী, ওনার সাথে সেবা করলাম। ভানুস্বামী ব্রহ্মচারী, ওনাকে আমাদের মালয়েশিয়া যাত্রা কিছু প্রবলেম ছিল সেই সময়। ভক্তি ব্রজেন্দ্রনন্দন স্বামী ছিলেন, তো ওখানে ভানুস্বামী, আমি, ভক্তি ব্রজেন্দ্রনন্দন স্বামী মালয়েশিয়াতে সেবা করলাম। এবার এইভাবে ঘুরতে, ঘুরতে গুরু মহারাজ আমাকে মায়াপুরে নিয়ে এসে রথযাত্রার সময় আমি মায়াপুর আসলাম ভিসা শেষ হওয়ার পরে। গুরু মহারাজ আমাকে পাঠালেন কলকাতায়। বললেন, ক্ষেত্রজ্ঞ প্রভু ছিলেন আমাদের একজন প্রভুদের শিষ্য আমেরিকান, তো বললেন যে তুমি কালকে ওনার সাথে দেখা করবে। উনি তোমাকে আমেরিকান কনসুলেটে নিয়ে যাবে। তো এইভাবে গুরু মহারাজ আমাকে আমেরিকাতে আটলান্টা মন্দিরে উনি আমাকে এস্টাবলিশ করে দিলেন। অবশ্য গুরু মহারাজ প্রাথমিক স্তরে যেহেতু আমরা সকলেই ব্রহ্মচারী ছিলাম, গুরু মহারাজ পুরুষোত্তম মহারাজকে আগে নিয়ে গেছিলেন, জগদীশ দাস ব্রহ্মচারী। কিন্তু উনি ঠান্ডা সহ্য করতে পারেন না তখন। এখন অবশ্য ঘোরেন। তো সেই কারণে উনি একটু ঘুরে চলে এসছেন, উনি আর যাবেন না। এবং সুদর্শন প্রভুকে নিয়ে গেছিলেন, থাইল্যান্ডে পাঠিয়েছিলেন। তো থাইল্যান্ডে উনি বলেন যে প্রতিদিন ওনাকে মুগ ডাল আর ভাত লাগবে। তো ভক্তি বিকাশ মহারাজ কমপ্লেন দিয়েছিলেন যে, "ও গুরু মহারাজ, এ প্রতিদিন মুগ ডাল ভাত, থাইল্যান্ডে কে মুগ ডাল ভাত খাবে?" তো ও চলে আসলো, আমাকে ওখানে রেখে দিলেন। তারপরে আমাকে আটলান্টাতে বলে এই মন্দিরে সেবা দেবে। তো আমি সেখানে প্রায় 38 ইয়ার্স আমি আটলান্টায়। আটলান্টা মন্দিরে সেবা দিলাম, এবং শিল প্রভুপাদ নাম দিয়েছিলেন নবপানিহাটি ধাম। বাহ! ভেরি অপূর্ব সুন্দর বিগ্রহ, এবং সেখানে সেবা চলতে, তারপরে আমি ফ্যামিলি লাইফে আমাকে কাজও করতে হয়েছে। গুরুদেব আমাকে অনুমতি দিয়েছিলেন, এবং উনার বিশেষ আদেশ আমার ছিল যে যে আমেরিকান লাইফ ইজ নট ইজি,
যে তুমি দুটো, উনি আমাকে মেইনলি দুটো জিনিস হাতে দিলেন আটলান্টা থাকাকালীন। একটা জিনিস আমেরিকান সিটিজেন রাখবে। যে পাসপোর্টে তুমি ওয়ার্ল্ডে যেকোনো জায়গায় যেতে পারবে, ওয়ার্ল্ড ভিসা। এক নম্বর। আর ২ নম্বর হচ্ছে যে আমেরিকান লাইফ সহজে নয়। তুমি কাজ করছো, একটু পয়সা জমিয়ে মায়াপুরে একটু জমি রাখবে। রিটায়ার লাইফে মায়াপুর থাকবে। এটা অনেকেই মনে করে যে হয়তো এটা ব্যক্তিগত, না, গুরুদেবের আদেশ। তা আমাদের প্রতি মুহূর্তে জানতে হবে ভক্তি জীবনে আসা মানে গুরুদেব, আমরা প্রত্যেককেই গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছি। এই জন্যই শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে আত্মসম। এইটা সবসময় মনে রাখতে হবে। এই মনে না রাখার জন্য আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। তা আমি একটুকু অ্যাড করব। আমি ভক্তি নিত্যানন্দ মহারাজের প্রভু বললেন যে ভাই, আমি শুধু 5 মিনিট ওনার ইয়েতে বলছি যে উনি রামকৃষ্ণ মিশন আশ্রমে ছিলেন। যখন আমি প্রচার করতাম, উনি ছিলেন রাঁচি, ফরিদাবাদ রামকৃষ্ণ মিশন আশ্রমে। আমরা সংকীর্তন চলাকালীন আমি প্রায় সময় যখন ওই এরিয়াতে যেতাম, ওই রামকৃষ্ণ মিশন আশ্রমে আমরা থাকতাম, মহারাজ আমাদের থাকতে দিতেন। কারণ ইসকন সংস্থা তখন খুব নতুন, আমাদের সব জায়গায় সেন্টার নেই। এবং যেহেতু ওনার একটা রিলিজিয়াস সোসাইটি, উনি ইসকনকে সম্মান করতেন। কোনো খারাপ ইয়ে নেই, সুন্দর আমাদের থাকার জায়গা। আমরা নিজেরা রান্না করতাম, ইয়ে করতাম, আমাদের থাকার জায়গা দিতাম। এবং তখন আমি মহারাজের সাথে আমি দেখা করতে যেতাম। ওনাকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতাম, প্রভুপাদের গ্রন্থ দিতাম, কথা বলতাম। কিন্তু সবথেকে একটাই জিনিস, প্রচারের টেকনিক, যে কোনোদিন আমরা আমি নেগেটিভভাবে ওনার সাথে কথা বলিনি। কারণ প্রভুপাদ বলেছিলেন রামকৃষ্ণ মিশন, অনেক কথা তো বলেছেন, চিকেন মিশন। তো অনেক সময় অনেকেই প্রভুপাদকে প্রশ্ন করতে, ছিল প্রভুপাদ আপনি কিভাবে এই কথা বলেন? অনেক সময় বড় বড় ফিলোজফার, সায়েন্টিস্ট, ডাক্তার, তাদের সাথে রাস্কেল, ইডিয়েট। তখন প্রভুপাদ হাসতে হাসতে বলতেন, আই ক্যান ডু সো বিকজ আই এম ওল্ড ম্যান। তো এইটা আমাদের জানতে হবে যে আমাদের বয়সের সাথে আমাদের প্রচারের টেকনিকটাও জানতে হবে। কে কাকে কি ভাষাতে কথা বলতে হবে যাতে সে তার ভাষাতে, তার ব্যবহারে আকর্ষণ হয়। তো আমি যেহেতু রামকৃষ্ণ মিশন সম্পূর্ণ আলাদা, ওনাদের ফিলোজফি আলাদা। তা আমি ওনাকে কোনোদিন জোর করিনি, কিন্তু প্রভুপাদের বই গ্রন্থ দিয়ে ওনাকে আমি সুন্দর সুন্দর চিঠি লিখতাম। তো উনি একবার প্রায় ৩ বছর পরে আমি জয়েন করেছি ৭৮, উনি ৮১ সালে জয়েন করেছেন। তো প্রায় একবার আসলো মায়াপুরে, আমি ডেকেছিলাম যে আমার গুরুদেব দেখা করতে চাই, কথা বলতে চাই। উনি এসেছিলেন এবং গুরু মহারাজ তখন আমি সেবা করছিলাম সন্ধ্যার সময়। তারপর উনি কথা বলছিলেন আমার দাদার সাথে, বেশ সুন্দর ব্যাখ্যা দিলেন। তারপর উনি প্রশ্ন করলেন, এই জগতে দুটো বস্তু রয়েছে, একটা হচ্ছে দুঃখালয়, একটা হচ্ছে নিত্যানন্দ। তো তুমি কোনটা চাও? তো ভক্তি নিত্যানন্দ মহারাজ, উনি বিহার থেকে, ঝরিয়া রাজ কলেজ থেকে উনি গ্রাজুয়েট। তো বলছেন, দুঃখ তো কেউ চায় না পৃথিবীতে, সকলেই তো আনন্দ চায়। তখন গুরুমা যে কথাটা বলেছিলেন যে মুকুন্দ তোমার থেকে ছোট, তো ও আগে ভগবানের সেবাতে লেগেছে। এটা রূপ সনাতনের মতো হলো। উনি চিন্তা করলেন, তারপরে চলে গেলেন। আর কিছুদিন পরে বলছে, হ্যাঁ তোমার গুরুদেবই ঠিক। তো এই যে জিনিসটা যে হলো, যে কারণ আমি তাকে চিকন মিশন বলিনি, কিচ্ছু বলিনি, কারণ তাহলে সে আসবে না। সুতরাং আমাদের সবসময় জানতে হবে যারা প্রচারক হয় তাদের সুন্দর মিষ্টি ভাষা ব্যবহার করা উচিত, অ্যাগ্রেসিভ না, রেগে না। তো সেইগুলো আমরা শিখেছিলাম, কারণ আমাদের সময় কোনো নতুন ভক্ত প্রোগ্রাম ছিল না।
আমাদের সময় গ্রন্থ ছিল না, উপদেশামৃত আমরা পরে পড়েছি, কিন্তু আমাদের নীতি কোনো আমাদের কোনো নতুন ভক্ত নেই, কোনো নতুন ভক্ত ট্রেনিংয়ের কেউ নেই, অথচ আমরা নতুন ভক্তদের সাথে যে কোনো ভক্ত আসবে সকলকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কোনো খারাপ ভাষা ব্যবহার করতে পারবে না। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের বাউন্ডারির বাইরে যেতে দেওয়া হতো না। কেননা মন ডাইভার্ট হয়ে যেতে পারে। অসৎসঙ্গ অসৎসঙ্গ থেকে দূরে থাকতে হবে এবং সাধুসঙ্গ যদি কোনো প্রয়োজন থাকে শুধুমাত্র যেতে, যদি প্রয়োজনই হয় তো দুজন ছাড়া একজন যেতে পারবে না। এখন জানি না এই নীতি সকলের জন্য প্রযোজ্য কি না। অশেষ ধন্যবাদ। জয় হরি বল। আমরা আসলে সেই পুরনো কথাগুলিতে আমরা ফিরে গেছিলাম, যে মনে হচ্ছে আমাদের চোখের সামনে ভাসছে। প্রভু বলছেন যে শুরু থেকে কিভাবে মায়াপুরের কথা। তো আমরা আরেকটা আমাদের যেটা এই পর্ব আর রয়েছে, একটা হচ্ছে আমরা কিভাবে কৃষ্ণ ভক্তিতে এলাম, কৃষ্ণ ভক্তের আশার কাহিনী যেটা আপনি শোনালেন। আরেকটা হচ্ছে মায়াপুর মেমোরিজ বলে আমরা সপ্তাহে আরেকটা দিন করে থাকি। সেদিন আপনার কাছ থেকে মায়াপুরের স্মৃতি আমরা শুনতে চাইছি, প্রভু আরো কথা। তো প্রভুকে আমরা আবারও আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে মায়াপুরের কথা শোনানোর জন্য। আর এই যে প্রভুর কাছে আমরা প্রার্থনা করি আমাদেরকে সেই কৃপা আশীর্বাদ করুন, যেন আমরাও ওনার মতো সারা জীবন উনি যেরকম ডেডিকেশন আত্মোৎসর্গ করেছেন গুরুদেবের সেবায়, প্রভুপাদের সেবায়, আমরাও যেন সেরকম করতে পারি। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ। জয় শিল প্রপাত কি জয়, শিল গুরুদেব কি জয়।